আসসালামু ভাই আলাইকুম। নেট সমস্যা করছে ভাই, কথা কেটে যাচ্ছিল। কাইন্ডলি সবাই আপনারা আচ্ছা আচ্ছা, আপনাদের আমরা মাইক্রোফোনগুলো অফ করে দিন। কাইন্ডলি সবার মাইক্রোফোনগুলো অফ করে দিন কাইন্ডলি। আমার ফাহিম স্ক্রিন ভাই কয়জন হয়েছে? আমার স্ক্রিন 100 পাওয়া হয়েছে গেছে কি? 70 প্লাস 70 প্লাস। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যাদের মাইক অফ করা নেই অফ করে দেন প্লিজ। হ্যাঁ, ফাইন ভাই 9টা বাজলে আমাকে বলে দিয়েন যে 9টা বেজে গেছে, আমরা স্টার্ট করতে পারেন, ঠিক আছে? ওকে। মামুন ভাই 2 মিনিট বাকি আছে। হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো সবার ওইখানে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম মামুন ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আজকের ক্লাসের বিষয়টা কি হবে একটু বলবেন? আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পাওয়ার অফ সিকোয়েন্স। পাওয়ার সিকোয়েন্স মূলত হচ্ছে একটা পাওয়ার সিকোয়েন্স। ইনশাআল্লাহ আমরা শুরু করলে আপনারা জানতে পারবেন। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ভাই ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটু রেকর্ডটা অন করেন, রেকর্ড করেন অবশ্যই কিন্তু। ওকে, রেকর্ড চালু আছে। হুম। ওকে, আমাদের প্রায় টাইম হয়ে গেছে। মামুন ভাই শুরু করেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বিসিএস অনলাইন ফ্রি ক্লাস। ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে আমরা এই ল্যাপটপ সার্ভিসিং ও প্রযুক্তি জগতে কাজ করে আসছি। এই সময়ের মধ্যে অনেক চড়াই উতরাই, বাধা বিপত্তি আর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সেই সব বাধা অতিক্রম করে আমরা আজ এমন একটি পর্যায়ে পৌঁছতে পেরেছি যা সত্যি আমাদের জন্য গর্বের। আজ আমরা একটি অনলাইন সেমিনার আয়োজন করতে সক্ষম হয়েছি। এটি শুধুমাত্র আমাদের দীর্ঘ প্রচেষ্টা, সহযোগিতা এবং আল্লাহর রহমতের ফল। আমাদের এই সেমিনার আয়োজনের পেছনে রয়েছে সবার নিষ্ঠা, পরিশ্রম এবং প্রযুক্তিগত দক্ষতা। এজন্য আমরা আমাদের পুরো টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই যাত্রার প্রতিটি ধাপে আমরা শিখেছি, উন্নত হয়েছি এবং নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছি। এই সেমিনারটি শুধু একটি প্রোগ্রাম নয়, এটি আমাদের দীর্ঘ পরিশ্রম ও অঙ্গীকারের ফলাফল। টু বিসিএস এ অনলাইন ফ্রি ক্লাস। তো আমরা এখন দেখব যে ল্যাপটপ সার্ভিস আসলে কি। ল্যাপটপ সার্ভিস হলো আপনার ল্যাপটপের নিয়মিত রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান এবং পারফরমেন্স উন্নত করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম। এর মধ্যে হার্ডওয়্যার মেরামত, সফটওয়্যার আপডেট, ভাইরাস পরিষ্কার, ডাস্ট রিমুভাল, ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মাল পেস্ট পরিবর্তনের মতো কাজ অন্তর্ভুক্ত। ল্যাপটপ সার্ভিস কেন দরকার? পারফরমেন্স উন্নত করা, সময়ের সঙ্গে সঙ্গে ল্যাপটপ ধীর হতে পারে। সার্ভিসিং পারফরমেন্স পুনরুদ্ধার করে। জীবনকাল বাড়ানো, নিয়মিত রক্ষণাবেক্ষণ ল্যাপটপের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ, অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে ডাস্ট পরিষ্কার এবং থার্মাল পেস্ট পরিবর্তন জরুরি। হার্ডওয়্যার সমস্যা প্রতিরোধ, ছোটখাটো সমস্যাগুলি আগে থেকে চিহ্নিত ও সমাধান করা যায়। ভাইরাস ম্যালওয়্যার দূর করা যায়। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সফটওয়্যার স্ক্যান ও আপডেট করা প্রয়োজন। বৈদ্যুতিক সমস্যার সমাধান, ব্যাটারি বা পাওয়ার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা ঠিক করা যায়। প্রতিদিনের ব্যবহার অনুযায়ী প্রতি 6 থেকে 12 মাসে একবার ল্যাপটপ সার্ভিস করা উচিত। যেটা আমরা আমাদের যে যারা ইউজার আসবে তাদেরকে আমরা জানাবো যে 6 থেকে 12 মাসের মধ্যে একবার বা 1 বছরের মধ্যে একবার ল্যাপটপ সার্ভিস করা উচিত বা দেখানো উচিত। এটি আপনার ডিভাইসকে দীর্ঘস্থায়ী এবং কার্যকর রাখবে। বাংলাদেশে ল্যাপটপ সার্ভিসিং ক্যারিয়ারের ভবিষ্যৎ বেশ সম্ভাবনাময়।
প্রযুক্তির প্রসার এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে প্রতিনিয়ত ল্যাপটপের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ল্যাপটপ সার্ভিসিং সেক্টরের চাহিদা দ্রুত বাড়ছে। নিচে এর ভবিষ্যৎ সম্পর্কে কিছু দিক তুলে ধরা হলো। চাহিদা বৃদ্ধি। দেখেন, বাংলাদেশের শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, কর্পোরেট কর্মী এবং উদ্যোক্তাদের মধ্যে ল্যাপটপের ব্যবহার ক্রমবর্ধমান। তাছাড়া সরকারি ও বেসরকারি অফিসেও ল্যাপটপের ব্যবহার বাড়ছে। এই চাহিদা ল্যাপটপ সার্ভিসিং সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। দক্ষ কর্মীর অভাব। যদিও চাহিদা বাড়ছে, দেশে দক্ষ ল্যাপটপ সার্ভিসিং টেকনিশিয়ানের সংখ্যা এখনো সীমিত। তাই যারা এই ক্ষেত্রে প্রশিক্ষিত হয়ে কাজ শুরু করবেন তাদের জন্য এটি একটি লাভজনক ক্যারিয়ার হতে পারে। যারা নতুন আছেন তারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। প্রযুক্তিগত উন্নতি। নতুন নতুন মডেলের ল্যাপটপ বাজারে আসছে, যা সার্ভিসিংকে আরো চ্যালেঞ্জিং এবং দক্ষতা সম্পন্ন করে তুলছে। এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করে আপনি বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন। উদ্যোক্তা হওয়ার সুযোগ। ল্যাপটপ সার্ভিসিং সেন্টার খোলার মাধ্যমে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারেন। এটি কম পুঁজিতে শুরু করা সম্ভব এবং ধীরে ধীরে বড় পরিসরে নিয়ে যাওয়া যায়। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। ল্যাপটপ সার্ভিসিং দক্ষতা নিয়ে আপনি দেশীয় কাজের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যেমন আপওয়ার্ক, ফাইবার ফ্রিল্যান্সিং করতে পারেন। অনেক আন্তর্জাতিক ক্লায়েন্ট হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যার সমাধান চান। শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রের বৃদ্ধি। ল্যাপটপ সার্ভিসিং শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র এবং টেকনিক্যাল ইনস্টিটিউটের সংখ্যা বাড়ছে। এটি দক্ষতা অর্জনের জন্য ভালো সুযোগ। ই-কমার্স, অনলাইন সার্ভিসিং। ই-কমার্সের মাধ্যমে ল্যাপটপের পার্টস বিক্রি, অনলাইন সার্ভিসিং, পরামর্শ দেওয়ার ব্যবসা জনপ্রিয় হচ্ছে। আপনি এক্ষেত্রেও কাজ করতে পারেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ, ক্রমবর্ধমান প্রতিযোগিতা, নতুন প্রযুক্তি শিখতে নিজেকে আপডেট রাখার প্রয়োজন। গ্রাহকদের জন্য মানসম্মত এবং নির্ভরযোগ্য সেবা প্রদান নিশ্চিত করা। তো সর্বশেষ বিষয় হচ্ছে, বাংলাদেশের ল্যাপটপ সার্ভিসিং সেক্টরে দক্ষতা, ধৈর্য এবং নির্ভরযোগ্যতার সঙ্গে কাজ করলে এটি একটি লাভজনক এবং দীর্ঘস্থায়ী ক্যারিয়ার হতে পারে। নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এই সেক্টরে সফল হওয়ার চাবিকাঠি। তো নেক্সট আমি যেটা একটা প্রিকশন বা সবার জন্য একটা জানার প্রয়োজন, সেটা আমি জানাচ্ছি যে আমি যে এখন ক্লাসটা দিব পাওয়ার সিকোয়েন্সের উপর। তো সেখানে সবগুলা সেকশন আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সেকশনগুলাই আমাদের যে পরবর্তী স্যার আছে বা পরের দিনের ক্লাস আছে, পরবর্তী ক্লাস আছে, সেই সেকশনগুলা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবে। সব জিনিস তো আর এখানে এক ক্লাসের মধ্যে বা দুইটা ক্লাসের মধ্যে, চারটা ক্লাসের মধ্যে তুলে ধরা সম্ভব না। তবে আমরা এটার একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরব। কোনো কোশ্চেন থাকলে মেসেজ করবেন, আমরা যারা আছি অ্যান্সার দিব বা পরে গ্রুপে শেয়ার করে দিব। তো এখানে আমাদের প্রফেশনাল, নন প্রফেশনাল, দেশে বিদেশে অনেকেই আছে। পরবর্তীতে আমরা এখন তো যে ক্লাসটা নিচ্ছি বা আমরা যুক্ত হয়েছি অনলাইন ক্লাসে, পরবর্তীতে সেমিনারের মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন তৈরি করব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে। তো আমি চলে যাচ্ছি আমার আজকের প্রথম ক্লাসে। সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। তো আমার ক্লাস হচ্ছে আজকে উইজটন পাওয়ার অফ সিকোয়েন্স বা পাওয়ার সিকোয়েন্স। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সবাই একটু আওয়াজ দিবেন। একটা সুইচিং প্রসেস ফলো করে আমাদের এই অ্যাডাপ্টারের যে ভোল্টেজটা আছে, আমরা জানি 19 ভোল্ট একটা আদর্শ ভোল্টেজ। 19 ভোল্ট হচ্ছে একটা আদর্শ ভোল্টেজ বলা হয়। তো সবাই এটা আদর্শ ভোল্টেজ ধরেই কাজ করে। 20 ভোল্ট আছে, 18.5 ভোল্ট আছে, বাট আমরা 19 ভোল্ট আদর্শ ধরে কাজ করি। তো এটা আমাদের এই সুইচিং প্রসেস মেনে এখানে আমাদের চার্জিং যে আইসি আছে, এই চার্জিং আইসিতে আসবে। এই চার্জিং আইসিতে আসার জন্য কিন্তু আবার এই চার্জিং আইসিকে প্রথমেই এই অ্যাডাপ্টার একটা হেল্প করে। এই সুইচিং প্রসেসের আগেই আমাদের যে 19 ভোল্ট আছে এটাকে সে এখানে কোনোভাবে একটা প্রসেস ফলো করে, বিভিন্ন সার্কিট আছে, প্রসেস ফলো করে চার্জিং আইসিকে ভোল্টেজ আগেই দিয়ে দেয়। আমাদের যে আমরা জানি সিএলআর আছে, সিএলআর এর আগেই এই চার্জিং আইসিকে ভোল্টেজটা দিয়ে দেয়। এবং চার্জিং আইসি কি করে আমাদের এই সুইচিং প্রসেসটাকে হেল্প করে। তো তুই যখন বলতেছে যে তুই যখন আমাকে হেল্প করছস, আমিও তোরে একটা হেল্প করি যে এইখান থেকে গেট করার জন্য বা সুইচিং প্রসেসটাকে ফুল কমপ্লিট করার জন্য
চার্জিং আইসি এই সুইচিং প্রসেসটারে হেল্প করে, সে এইদিকে 19 ভোল্টটাকে পাস করে। তো পাস করার আগে আমাদের একটা কাজ করে এই চার্জিং আইসি, আমাদের এই অ্যাডাপ্টার যখন পায় তো সে অ্যাডাপ্টারটাকে রিসিভ করে একটা এসি ওকে, অ্যাডাপ্টার কারেন্ট ওকে একটা সিগন্যাল এখানে কেবিসি কে পাঠায় দেয়। ঠিক আছে, কেবিসি মানে হচ্ছে কিবোর্ড কন্ট্রোলার। তো এই কিবোর্ড কন্ট্রোলারে যখন আমাদের এই এসি ওকে অ্যাজ এ এসি ইন হিসেবে আইসা ঢুকে, দেন এখানে এই কিবোর্ড কন্ট্রোলারের যে প্রোগ্রাম করা আছে বা ফার্মওয়্যার আছে সেটা বুঝতে পারে যে আমাদের এখানকার অ্যাডাপ্টার কারেন্ট ইজ ওকে, এদিকে সুইচিং প্রসেস ইজ ওকে। দেন সে কি করে ফুললি 19 ভোল্টটাকে রিলিজ করে অ্যাডাপ্টার কারেন্ট। তো এখানে একটা কারেন্ট সেন্সিং রেজিস্টর থাকে, এই রেজিস্টরের মাধ্যমে সে বুঝতে পারে যে আমার এখানে পরিপূর্ণ একটা 19 ভোল্ট আসছে, কম বেশি আসলে সেটাও সে বুঝতে পারে। যখন আমাদের এখানে এই 19 ভোল্ট চলে আসে, এই 19 ভোল্ট কি করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, র্যাম আইসিতে যায়, কোর আইসিতে যায়, তারপরে অন্যান্য আইসিতে যায়। এই 19 ভোল্টটা আমাদের বিভিন্ন জায়গায় চলে যায়, একটা 19 ভোল্ট রেল তৈরি হয়। রেল আমাদের যেমন কমলাপুর রেল স্টেশন আছে, সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় একটা মেইন লাইন চলে গেছে। যদি আমাদের কমলাপুর স্টেশনে কোনো প্রকার প্রবলেম হয়, লাইনে প্রবলেম হয়, সারা দেশের সাথে যোগাযোগ যেমন বন্ধ হয়ে যাবে, আমাদের এই 19 ভোল্ট রেলটা বা স্টেশনটা, আমি এটাকে স্টেশন ভোল্টেজই বলি, এখানে যদি কোনো প্রবলেম হয় বা এই লাইনে কোনো প্রবলেম হয় তাহলে ফুল লাইনই প্রবলেম। দেন হচ্ছে যখন আমাদের এই কারেন্ট সেন্সিং রেজিস্টরের মাধ্যমে আমরা বুঝতে পারি যে 19 ভোল্ট প্রপারলি আসছে এবং সেই ভোল্টেজটা আমাদের যে এখানে 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে সেই আইসিতে প্রবেশ করে। এই প্রবেশ করার সাথে সাথে এই 5 ভোল্ট 3 ভোল্ট কি করে, এই যে কেবিসি আছে কেবিসি কে একটা অক্সিলারি ভোল্টেজ জেনারেট করে, একটা অক্সিলারি ভোল্টেজ জেনারেট করে। আমরা জানি অক্সিলারি মানে হচ্ছে AUX, অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী বা এলডিও ভোল্টেজ। ওকে, এলডিও ভোল্টেজ জেনারেট করে এবং এটা কেবিসি কে প্রোভাইড করে। তো এই কেবিসি কে যখন এই ভোল্টেজটা প্রোভাইড করে, কেবিসি একটা ভোল্টেজ রান পাওয়ার পায়, দেন সে কি করে এখান থেকে একটা ভোল্টেজ প্রথমত হচ্ছে যে আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্ট যখন তাকে একটা ভোল্টেজ দেয়, তো তখন বলতেছে তুমি যখন আমারে একটা কিছু দিছো তখন আমিও তোমাকে হেল্প করব একটা কিছু দেওয়ার জন্য। তো সে কি করে সরি, এখান থেকে জাস্ট এই 3.3 ভোল্ট অক্সিলারি S5 একটা ভোল্টেজ জেনারেট করে, যা এই যে আমাদের 5 ভোল্ট S5 এবং 3 ভোল্ট S5 জেনারেট করতে সাহায্য করে। তো এখানে একটা বিষয় আছে যে আমরা অনেক সময় কনফিউশনে থাকি, আসলে আমাদের 5 ভোল্ট জেনারেট হয় আগে না আমাদের 3 ভোল্ট জেনারেট হয় আগে। তো এটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে আমাদের 5 ভোল্ট এনাবেল 1 এ হচ্ছে আমাদের 5 ভোল্ট জেনারেট করবে এনাবেল 1, এবং এখান থেকে এনাবেল 2 হচ্ছে আমাদের 3.3 ভোল্ট S5 জেনারেট করবে। তো এইভাবে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় যে তুমি আমাকে অক্সিলারি একটা ভোল্টেজ দিছো, তো আমিও তোমাকে একটা একটু সাহায্য করতেছি যে এই ভোল্টেজগুলা রিলিজ করার জন্য। দেন আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্টের ভোল্টেজ যখন রিলিজ হয়ে যায় এখান থেকে 5 ভোল্ট 3 ভোল্ট S5, দেন এখানে আমাদের কেবিসি একটা সিগন্যাল জেনারেট করে, সেটা হচ্ছে রিজিউম এন্ড রিসেট। রিজিউম এন্ড রিসেট, মাইক্রোফোনগুলা কাইন্ডলি অফ রাখবেন। রিজিউম এন্ড রিসেট, তো রিজিউম এন্ড রিসেট মানে হচ্ছে RESUME, রিজিউম ওয়েল রিসেট। এর মানে হচ্ছে যে ইন্ডিকেটিং প্রিভিয়াস অল ভোল্টেজ, অল সিগন্যাল, অল অ্যাম্পিয়ার, সমস্ত কিছু ওকে আছে। এই কেবিসি এখন তার বসকে জানাচ্ছে যে আমার প্রিভিয়াস যত অ্যাডাপ্টার থেকে যে ভোল্টেজ আসছে সেটা ওকে আছে, আমাদের চার্জিং আইসি যে আমার এই সুইচিং প্রসেসকে হেল্প করছে, হেল্প করে এখানে কারেন্ট সেন্সিং যে রেজিস্টার তৈরি হয়েছে সেটা আমার ওকে আছে, তারপরে এখানে এসি ইন আসছে, এখানে 5 ভোল্ট 3 ভোল্ট জেনারেট হয়েছে, এই সব ওকে আছে। সেই জিনিসটাই এই রিজিউম এন্ড রিসেট
যে সিগন্যাল আছে এই সিগন্যাল ইন্ডিকেট করে এবং সে ফাইনালাইজ করে তার বসকে জানায়। রিজিউম অ্যান্ড রিসেট। তো এই জন্য আমাদের অনেকেই যে বলে যে প্রথমেই আপনি রিজিউম অ্যান্ড রিসেট চেক করছেন কিনা। এখানে 3.3 ভোল্ট চেক করা হয়, প্লাস হচ্ছে এখানে অনেক সময় 3.3 থাকলেও এর যে অসিলোস্কোপ আছে এর মাধ্যমে একটা সিগন্যাল চেক করা হয়। 3.3 আসলেও অনেক সময় এই কাজটা হয় না। আর যদি একেবারেই এই রিজিউম অ্যান্ড রিসেট তৈরি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা এই কেবিসি কে চেঞ্জ করে দেখব। অনেক সময় দেখা যায় এই রিজিউম এন্ড রিসেট জাস্ট বায়োস যদি করাপ্টেড থাকে, বায়োস করাপ্টের কারণে অনেক সময় এই রিজিউম এন্ড রিসেট তৈরি হয় না। দেন যখন আমাদের কেবিসি আইও কন্ট্রোলার তার বসকে জানাই দিল যে অল দা প্রিভিয়াস ভোল্টেজ ইজ ওকে, নাও ইউ ক্যান ফ্লাই, দেন সে একটা ফিডব্যাক দেয়। এখানে অনেকগুলা আমাদের এই জায়গা সংকুলনের কারণে আঁকা সম্ভব হয় নাই, যে বলতেছে তাহলে তোমার কাছে কি আছে, এই কেবিসি কে বলতেছে তোমার কাছে কি আছে, বলতেছে স্যার আমার কাছে পাওয়ার বাটন আছে। ঠিক আছে, তো বলো তাহলে তুমি এক কাজ করো, তুমি এই পাওয়ার বাটন প্রেস করে দাও। ঠিক আছে, তুমি তোমার যেহেতু তোমার ফুললি প্রিভিয়াস ভোল্টেজ ওকে আছে, সবকিছু ওকে আছে, তাহলে তুমি তোমার পাওয়ার বাটন অন করে দাও। দেন এই কেবিসি কি করে, এই পাওয়ার বাটনটা অন করে দেয় এবং এই কেবিসির মধ্যে পাওয়ার বাটনের কিছু প্রোগ্রাম লেখা থাকে বা ফার্মওয়্যার লেখা থাকে, যেখানে আমরা দেখতে পাই যে একবার প্রেস করলে সেটা পাওয়ার অন হয়, দুইবার না দুইবার না, দেন পাওয়ার অন হওয়ার পরে যদি সেটাকে আমরা আবার পাওয়ারটা প্রেস করি সেটা স্লিপে চলে যায়, দেন আবার যদি একটা প্রেস করি সে স্লিপ থেকে আবার জেগে ওঠে, আবার যখন যদি আমরা এটাকে বন্ধ করার দরকার হয় সেক্ষেত্রে আমরা 3 সেকেন্ড যদি এখানে প্রেস করে রাখি সে অফ করে দেয়। তার মানে হচ্ছে এই পাওয়ার বাটন একটা প্রোগ্রামের মাধ্যমে চলে, যা এই কেবিসি বা আয়োর মধ্যে লেখা থাকে। দেন এই পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে এর থেকে যে তার বসকে আবার জানায় যে আমার পাওয়ার বাটন আউট হয়েছে। ঠিক আছে, দেন এটা সিগন্যালটা পায় পাওয়ার সাথে সাথে এই সিপিইউ পিসিএইচ কি করে, এখান থেকে এটা যদি সিঙ্গেল চিপ হয় তাহলে সেক্ষেত্রে সিপিইউ হবে, আর যদি আপনার পিসিএইচ সহকারে হয় সেক্ষেত্রে এসওসি হয়, সেক্ষেত্রে পিসিএইচ কানেক্টেড থাকবে। দেন এই পিসিএইচ এর কাছে যেই শক্তিগুলা যে পাওয়ারগুলা আছে সেই পাওয়ারগুলা দিয়া সে সে রিলিজ করে দেয়, যে দেখেন কি রিলিজ করে, এখান থেকে পিএম এসএলপি S4 জেনারেট করে। ওকে, এখান থেকে পিএম এসএলপি S4 এবং পিএম এসএলপি S3 জেনারেট করে, অ্যাজ ওয়েল এজ সে এই সিগন্যালটাকে কিছু আইসিতে দেয়, প্লাস হচ্ছে এবং আমাদের যে কেবিসি আছে এই কেবিসির মধ্যে পাঠায়। অনেক সময় এই কেবিসি তার যে রিলেটেড এর মাধ্যমে এই পিএম এসএলপি S4 বা এসএলপি S3 এর মাধ্যমে কিছু সিগন্যাল জেনারেট করে এই কেবিসি আইও বা কেবিসি বা আইও কন্ট্রোলার করে, দেন আমাদের এই যে র্যাম আইসির এনাবেল তৈরি করে। বা অনেক সময় দেখা যায় যে এই পিএম এসএলপি S4 সরাসরি যায় এবং যে কোনো একটা রেজিস্টর অথবা একটা ডায়োড এর মাধ্যমে নামটা চেঞ্জ করে। ঠিক আছে, যখন একটা কম্পোনেন্ট সে পার হয় তখন কিন্তু নাম চেঞ্জ হয়ে যায়। দেন সে এই কম্পোনেন্টটা পার হয়ে সে এনাবেল হিসেবে এখানে র্যাম আইসি বা অন্যান্য সেকশনের যে আইসি আছে সেগুলারে এনাবেল করে দেয়। তো যখন আমাদের এই পিএম এসএলপি S4 আসে এবং এখান থেকে আমাদের ফার্স্ট যে সিগন্যালটা এই ভোল্টেজটা বের হয় এটা র্যামের ভোল্টেজটা বের হয়। দেন এই মাইক্রো সেকেন্ডের মধ্যেই আমাদের পিএম এসএলপি S3 জেনারেট হয়। পিএম এসএলপি S3 জেনারেট হয়ে সেখানে পিসিএইচ আছে, তারপরে হচ্ছে ভিজিএ আইসি আছে, বিভিন্ন আইসির যেই সেকশনে যাওয়া দরকার সেখানে গিয়ে সে এটা এনাবেল করে এবং এনাবেল করার মাধ্যমে আমাদের এই ভোল্টেজ গুলাকে রিলিজ করে। রিলিজ করার সাথে সাথে আমাদের যে আইসি গুলার যে পাওয়ার গুড আছে এই পাওয়ার গুড রিলিজ করে দেয়। রিলিজ করার ফলে আমাদের ফুল রান পাওয়ার ওকে চালু হয়ে যায়, ফুল রান পাওয়ার ওকে।
এর প্রত্যেকটা আইসির পাশাপাশি আহ, এর সাথে রিলেটেড অন্যান্য যে সেকশন বা এর মাধ্যমে, যেমন র্যামের মাধ্যমে আরেকটা র্যামের হাফ ভোল্টেজ বা ভিটিডি ভোল্টেজ জেনারেট হয়, সে এইখান থেকে ভোল্টেজটা তৈরি হয়ে কিন্তু এই যে এখানে চলে আসে, ঠিক আছে। দেন পাশাপাশি এর পাওয়ার গুড বা রান পাওয়ারওকে জেনারেট হয়, যার মাধ্যমে আমরা জানি যে এই রান পাওয়ারওকে একটা সুইচিং এর মাধ্যমে 5 ভোল্ট S0 এবং 3 ভোল্ট S0 বা আরো যেই S0 ভোল্টেজগুলা জেনারেট করতে হয় সেই ভোল্টেজগুলা জেনারেট করে ফেলে। যখন এই ভোল্টেজগুলা আমাদের ফুললি জেনারেট হয়ে যায়, S0 ভোল্টেজ জেনারেট হয়ে যায়, 6 নম্বরে কি করে, এখান থেকে এই কেবিসি একটা পাওয়ার গুড জেনারেট করে যে আমাদের এই রান পাওয়ার ওকের অল দা পাওয়ার গুড ইজ ওকে। দেন এখানে এই পিসিএস কে কেবিসি জানায় যে অল দা পাওয়ার গুড ইজ ওকে। দেন এই পিসিএস কি করে, এখান থেকে একটা ভিআর এনাবেল সিগন্যাল জেনারেট করে ফর ভিআর অন চিপ। এই ভিআর অন চিপ যখন এনাবেল পায়, এনাবেল পাওয়ার সাথে সাথে কোর আইসি কি করে, ভিসিসি কোর ভোল্টেজ জেনারেট করে। জেনারেট করার পাশাপাশি এখান থেকে ভিআর অন যে চিপ আছে, এই ভিআর অন চিপের মাধ্যমে আমাদের একটা আইএমভিপি পাওয়ার গুড সিস্টেম পাওয়ার ওকে ভিআর রেডি ভোল্টেজ এই পিসিএস কে পাঠায়। দেন এই ভোল্টেজগুলা এবং এইখান থেকেও আমাদের পাওয়ার গুড রিলিজ হচ্ছে দেখা যাচ্ছে। যখন এই পাওয়ার গুডগুলাও ওকে থাকে, দেন 10 নম্বরে সে কি করে, এই কেবিসি কি করে, আবার সে S0 পাওয়ার গুড রিলিজ করে। S0 মানে হচ্ছে লাস্ট স্টেট অফ মাদারবোর্ড। তো S0 পাওয়ার গুড এখান থেকে রিলিজ করে সে আবার এই পিসিএস কে দেয়। পিসিএস কে দিলে দেন এই সিপিইউ কি করে, এখান থেকে একটা ভোল্টেজ একটা সিগন্যাল জেনারেট করে এসভিআইডি ডাটা। এখানে আমার একটু চিত্র আঁকাটা ইয়া হয়েছে, তো এটা এখানে হবে টু ওয়ে কমিউনিকেশন এসভিআইডি ডাটা। এই ডাটার সাথে আমাদের যে ভিআরঅন চিপ আছে সরি, এই ভিআরঅন চিপের সাথে আমাদের টু ওয়ে কমিউনিকেশন শুরু করে এবং সে এইখানে এই সিপিইউর আইডিকে সে চিনে নেয়, জেনে নেয়, বুঝে নেয় যে এটা কোন সিপিইউ, কোন জেনারেশন, কোন লেভেলের, এই জিনিসগুলা সে এখান থেকে এই ডাটাগুলা নিতে থাকে ভিআরঅন চিপের মাধ্যমে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে তার প্রপারলি প্রসেস শুরু হয়ে যায়। যখন আমাদের এই সিপিইউ এবং ভিআরঅন চিপের মাধ্যমে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে বুঝতে পারে যে আমাদের প্রপার সিপিইউটা আছে এবং সকল পাওয়ার বা সিগন্যাল যেভাবে যা আসতেছে এগুলা ঠিক আছে, দেন এই সিপিইউ পিসিএস কি করে, পিএলটি রিসেট জেনারেট করে এবং এটা কিবোর্ডের সাথেও অনেক সময় রিলেটেড থাকে। এই পিএলটি রিসেটটা সর্ব লাস্ট সিগন্যাল হচ্ছে আমাদের এই পিএলটি রিসেট। যখন সকল কিছু তৈরি থাকে, তৈরি হয়ে যায় এবং ডিসপ্লে আসার জন্য আমাদের প্রপার কাজ, সকলে প্রপার কাজ করতে থাকে, তখনই এই পিএলটি রিসেটটা আসে। এবং এটা আমরা এই পিএলটি রিসেটটা সম্ভবত আমরা যে এই পুরোনো যে ওয়াইফাই কার্ড আছে সেটার 22 নাম্বার পিনে আমরা পাই, আর নতুন যে কার্ড আছে সেই কার্ডের 44 নাম্বার পিনে সম্ভবত, বা যদি কারো জানা থাকে এটা আপনি একটু ইয়া করে দিবেন। ওইখানে আমরা 3.3 চেক করি যে পিএলটি রিসেটটা আসছে কিনা বা ডিসপ্লেটা আসছে কিনা। তো এক্ষেত্রে অনেক সময় কি হয় যে পিএলটি রিসেটে আমাদের 3.3 ভোল্ট থাকে বাট আমরা ডিসপ্লে পাই না। তখন আমাদের কি করতে হয়, মাদারবোর্ডটাকে মোটামুটি ভালো করে ওয়াশ করে, র্যাম যে আছে র্যাম ওয়াশ করে, দেন হচ্ছে র্যামের যে স্লট আছে র্যামের স্লট গুলাকে ওয়াশ করে দেখবেন। তারপরে হচ্ছে ওয়াইফাই কার্ডের যে পিন গুলা আছে এগুলোর মধ্যে কোনো ছত্রাক বা জাঙ্ক বা ধুলাবালি জমে আছে কিনা বা পুড়ে আছে কিনা, এই ধরনের জিনিসগুলা চেক করে দেখবেন। চেক করে দেখলে আশা করি
আমাদের এই প্রবলেম সলভ হতে পারে। অনেক সময় আবার বায়োস কারাপশনের কারণেও আমাদের এই ধরনের PLT রিসেট তৈরি হয় না। যদি আমরা বায়োসটা আবার নতুন করে দেই, অ্যামিরিজন এগুলা আপডেট করে দেই, সেক্ষেত্রে কিন্তু দ্রুতই ডিসপ্লে আসে। সব ফুল মেশিন রান আছে বাট ডিসপ্লে নাই। তো এই কাজগুলা করলে এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারি এবং ডিসপ্লে চলে আসে। আশা করি আমার ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমরা সবাই, আমি যদি না উত্তর দিতে পারি, আমরা সবাই মিলে আপনার সেই অ্যান্সার দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, হ্যালো। জি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে পারবো?